আজকে আমরা শতকরা যে অধ্যায়টা আছে তার 11 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। আর প্রথম পার্টটা যদি তোমরা কোনো কারণে মিস করে থাকো তার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, গিয়ে একবার দেখে নাও, তাহলে দেখবে এই অঙ্কগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলো 11 দাগের অঙ্কটা কি বলেছে ভালো করে পড়ো। বলেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখি। তাহলে কি বলতে চাইছে ভালো করে বুঝতে হবে। এই 15% ছাড় মানে কি, মানে 100 টাকায় তোমাকে ছাড় দেবে 15 টাকা। ধরো তোমাদের বিদ্যুতের বিল এসছে 100 টাকা, তাহলে তুমি ছাড় পাবে কত? 15 টাকা। ঠিক আছে, যদি বলতো 20% ছাড়, মানে 100 টাকায় তুমি 20 টাকা ছাড় পাবে। তাহলে এখানে দুটি জিনিস দেখো, একদিকে আমরা লিখবো ছাড়, আরেকদিকে আমরা লিখবো বিদ্যুৎ বিলের পরিমাণ। এটা আমাদের চাইছে, এটা আমরা ডান দিকে রাখবো। দেখো প্রথমে বাম সাইডটাই তুমি লিখে দাও ছাড়, আর এ পাশটাই লিখো বিদ্যুৎ বিলের পরিমাণ। ঠিক আছে, বিদ্যুৎ বিলের পরিমাণ। এরপর বলা আছে 15% ছাড়, মানে 100 টাকা বিদ্যুতের যদি বিল আসে তোমাকে ছাড় দেবে 15 টাকা। কাকিমা কত ছাড় পেয়েছে? 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে এখানে লিখো 54। তখন বিদ্যুতের বিলের পরিমাণটা কত? ঠিক আছে, একবারই সহজ। এরপর এই দুটির মধ্যে কি সম্পর্ক সেটা আমাদের দেখতে হবে, সরল না ব্যস্ত। দেখো বিদ্যুতের বিলের পরিমাণ যত বাড়বে তুমি তত ছাড় বেশি পাবে। ঠিক আছে, দেখো 100 টাকা যখন ছিল তুমি ছাড় পাচ্ছিলে 15 টাকা, 100-র জায়গায় যদি 500 টাকা হয় তাহলে ছাড় আরো বেশি পাবে। মানে এইটুকু আমরা বুঝতে পারছি যে বিদ্যুতের বিলের সঙ্গে ছাড়ের সরল সম্পর্ক হয়েছে। বিলের পরিমাণ বাড়লে ছাড়টাও বাড়বে, আবার বিলের পরিমাণ যদি কমে ছাড়ও কমবে। তাহলে এখানটাই তুমি লিখে দাও বিদ্যুৎ বিলের পরিমাণ ও ছাড়ের সঙ্গে বা ছাড়ের মধ্যে সরল সম্পর্ক। এরপর সরাসরি লিখো অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ, যেটা আমাদের চাইছে, বিদ্যুৎ বিলের পরিমাণ। কি করব, আমরা আগের অধ্যায়ে নিয়ম বলে এসেছি, প্রথমে যেটা একা থাকে সেটা আগে লিখে দাও। দেখো 100 একা আছে আর নিচে কেউ নাই, গুণিত। এরপর বলেছে যে সরল সম্পর্ক। সরল মানে কি করবে, প্রথমে নিচেরটা লিখবে তারপর এইটা লিখবে, আর যদি ব্যস্ত বলতো প্রথমে এইটা তারপর এইটা। তাহলে নিচে যেটা আছে 54, তার নিচে লিখবে 15। বুঝতে পেরেছো? সরল যখন বলবে এই নিচ থেকে উপরের দিকে যাবে, আর ব্যস্ত যখন বলবে উপর থেকে নিচের দিকে যাবে। শুধু এইটুকুটা মনে থাকলেই অঙ্ক তুমি খুব সহজেই করতে পারবে। দেখো কাটাকুটি করে যা হবে অ্যান্সার। আচ্ছা কত দিয়ে কাটবে? 5 3 15, 5 20 100, 3 18 54। তাহলে 18 দুগুণে কত? 36, আর একটা শূন্য এখানে বসিয়ে দাও। তাহলে আমরা পাচ্ছি বিদ্যুৎ বিলের পরিমাণ এত টাকা। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। খুবই সহজ। আর তোমরা যদি চাও যে ঐকিক নিয়মে করব, তাহলে এই জিনিসটাই তোমরা লিখবে। ছাড় যখন 15 টাকা বিদ্যুৎ বিলের পরিমাণ তখন 100 টাকা। ছাড় যখন 1 টাকা বিদ্যুৎ বিলের পরিমাণ। ছাড় যখন 54 টাকা বিদ্যুৎ বিলের পরিমাণ। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। মানে এইটা দেখেই তোমরা ঐকিক নিয়মটা করতে পারবে। আর ঐকিক নিয়ম না করলে এই নিয়মটা করো, একবারেই সহজ। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 12 দাগের অঙ্ক। দেখো 12 দাগের যে অঙ্কটা বলেছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের
পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। অপরিবর্তিত মানে কি, মানে পরিবর্তন হবে না, আগে যা ছিল এখন তাই থাকবে। তাহলে চিনির যে দাম সেটা 20% বেড়ে গেছে। এই 20% বেড়ে গেছে মানে কি, মানে 100 টাকায় 20 টাকা বেড়ে গেছে। আগে যেটা তুমি 100 টাকায় পেতে এখন সেটা 120 টাকায় পাবে। বুঝতে পেরেছো? তাহলে চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণটা শতকরা কত কম করতে হবে সেইটা আমাদের চাইছে। তাহলে চলো অঙ্কটাকে বুঝি, দিয়ে আমরা অঙ্কটা করব। দেখো, ধরো তুমি আগে 100 টাকায় 100 গ্রাম চিনি পেতে। আমি এখানে বোঝানোর জন্য গ্রাম বলছি। তাহলে 100 টাকায় 100 গ্রাম চিনি পেতে, আমি একটু লিখছি, দেখো ভালো করে বুঝো অঙ্কটা। এইটা হচ্ছে টাকা আর এটা হচ্ছে গ্রাম। তাহলে আমি কি বলেছি, তুমি 100 টাকা নিয়ে দোকানে গেছো, তোমাকে 100 গ্রাম চিনি দিচ্ছে। এরপর চিনির দাম বেড়ে গেছে 20%, মানে কত হয়েছে এখন, এখন হয়ে গেছে 120 টাকা। আগে যেটা তুমি 100 টাকা নিয়ে যেতে দিয়ে 100 গ্রাম চিনি পেতে, এখন দোকানদার বলছে 120 টাকায় 100 গ্রাম আমি চিনি দেবো। কিন্তু তোমার কাছে আছে কত, 100 টাকা আছে। তোমাকে ঘর থেকে 100 টাকাই দিয়েছে, বলেছে 100 টাকার বেশি আমি দেবো না, তুমি 100 টাকারই চিনি কিনতে গেছো, তাহলে তোমাকে নিশ্চয়ই কম দিবে। তাহলে 120 টাকায় এখন পাওয়া যাচ্ছে 100 গ্রাম চিনি। তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে, 100 টাকা নিয়ে গেছো, 100 টাকায় কত পাওয়া যাবে সেটা বার করতে হবে। ধরো আমি ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ধরছি তুমি 90 গ্রাম চিনি পাচ্ছ। কত পাবো সেটা আমরা কাটাকুটি করে বার করব। আমি ধরে নিচ্ছি বোঝানোর জন্য 90 গ্রাম তোমাকে চিনি দিচ্ছে। তাহলে তুমি যেটা আগে 100 গ্রাম ব্যবহার করতে, এখন সেটা তুমি 90 গ্রাম ব্যবহার করছো। তাহলে কত কমাতে হবে তোমাকে, নিশ্চয়ই 10 গ্রাম ব্যবহার কমাতে হবে, কারণ তোমার কাছে আছে 100 টাকা। 100 টাকার বেশি তুমি বলছো আমি খরচ করবো না। বুঝতে পেরেছো? তাহলে যেটা বেরাবে 100 থেকে বিয়োগ করতে হবে, তাহলেই তুমি শতকরা কত কম করতে হবে সেটা পেয়ে যাবে। জিনিসটা বুঝতে পেরেছো? আবার বলছি, তুমি আগে 100 টাকা নিয়ে দোকানে যেতে, 100 গ্রাম চিনি আনতে। এরপর দোকানদার বলছে চিনির দাম বেড়ে গেছে। কত বেড়েছে, 20% বেড়ে গেছে, মানে 100 টাকায় 20 টাকা বেড়ে গেছে। তাহলে আগে যেটা 100 টাকায় পেতে, এখন সেটা পাচ্ছ তুমি 120 টাকায়। তাহলে 120 টাকায় দোকানদার তোমাকে 100 গ্রাম চিনি দেবে বলেছে। এরপর তোমাকে ঘর থেকে কিন্তু 100 টাকাই দেয়, বলেছে 100 টাকারই তুই চিনি আন। তাহলে 120 টাকায় যদি 100 গ্রাম চিনি দেয়, তাহলে 1 টাকায় কত দিবে আগে বার করো, 100 টাকায় তোমাকে কত দিবে সেটা বার করতে হবে। তাহলে এটাকে কাটাকুটি করে যা হবে অত গ্রাম তুমি চিনি পাবে। আমি সেটাকে ধরছি 90 গ্রাম তুমি চিনি পাচ্ছ। ঠিক আছে? তাহলে আগে যেটা তুমি 100 গ্রাম চিনি পেতে, এখন সেটা পাচ্ছ 90 গ্রাম। তাহলে কত তোমাকে কম দিচ্ছে, মানে এখানে ব্যবহারটা তোমাকে কত কম করতে হবে শতকরা, এইটা মাইনাস এটা করতে হবে। তবে দেখো 10 গ্রাম ব্যবহারটা কম করতে হবে। ঠিক আছে? চলো, যেটা আমরা বুঝেছি এইভাবেই আমরা অঙ্কটা করব। শুধু এখানে 90 গ্রামের জায়গায় এই সংখ্যাটা চেঞ্জ হবে, কাটাকুটি করে যা হবে সেটা আসবে। তাহলে প্রথমে তুমি লিখে দাও, আগে বা পূর্বে লিখতে পারো, আগে 100 টাকায় 100, এখানে আর গ্রাম বলবো নি, এখানে আমরা বলবো একক, কারণ ওখানে দেখো কোনো কিছু বলা নাই। তাহলে আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। ঠিক আছে? আগে চিনির মূল্য বা দাম 20% বেড়ে গেছে। তাহলে এখন কত পাওয়া যাবে, তাহলে এখন 120 টাকায়
পাওয়া যায় 100 একক চিনি। 100 একক চিনি, বুঝতে পেরেছো? আগে যেটা 100 টাকায় পাওয়া যেত, এখন সেটা পাওয়া যাচ্ছে 120 টাকায়। তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? 100/120 একক চিনি। এরপর তোমাকে দিয়েছে কত? 100 টাকা, এর বেশি আর টাকা দিবেনি। তাহলে 100 টাকায় তুমি কত চিনি পাবে? তাহলে 100/120, আর এই 100টা যে এখানে গুণ হয়ে যাবে, এত একক চিনি। এইটা কাটাকুটি করে দেখো কত আসছে। একটা শূন্য কেটে দাও। 2 6 12, 2 5 10, আবার 2 3 6, 2 50 100। তাহলে 50-এর সঙ্গে 5 গুণ করো, কত পাবে? 5 5 25, একটা শূন্য, আর নিচে আছে 3। তাহলে এত একক চিনি। ঠিক আছে, 100 টাকায় তুমি পাবে 250/3 একক চিনি। বুঝতে পেরেছো? মানে 100 এককের থেকে একটু কম। তাহলে কত তোমাকে কমাতে হবে ব্যবহারটা? তাহলে এখানটায় লিখে দাও, অতএব চিনির, মানে উত্তরটা তুমি লিখো এরপর, মাসিক, কি বলেছে? চিনির মাসিক ব্যবহার শতকরা কম করতে হবে। কি করবে? 100 মাইনাস এটা করে দাও, কত হচ্ছে দেখো। তাহলে লসাও করো, এখানে আসবে 3, 3-এর সঙ্গে 100 গুণ করো, 300 মাইনাস 250। তাহলে তুমি পাবে 300 থেকে 250 বাদ দিয়ে দাও, 50, নিচে আছে 3, এটাকে পূর্ণ করে দাও। তাহলে সাইডে ভাগ করে দেখে নাও কত আসে। 3 1 3, 2 20, 3 6 18, 2। তাহলে 16 পূর্ণ 2/3, এখানটায় লিখে দাও 16 পূর্ণ 2/3। ঠিক আছে, যেহেতু আমি এখানে শতকরা লিখেছি, তাহলে আর এখানে এই পার্সেন্টেজের চিহ্নটা দেওয়ার দরকার নেই। এইটি হবে আমাদের উত্তর। এরপর 13 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। তার মানে কি? মানে জল থেকে যখন বরফ হয় তার আয়তনটা 10% বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বলেছে এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লিখি। মানে বরফটা যখন এরপর জলে পরিণত হবে তখন আয়তনটা শতকরা কত হ্রাস পাবে, মানে কমবে, সেইটা আমাদের জানতে চাইছে। বুঝতে পেরেছো? যখন জল থেকে বরফ হয় তখন আয়তনটা তার বেড়ে যায়, আবার যখন বরফ থেকে জল হয় তখন আয়তনটা কমে যায়। আমাদের সেটাই চাইছে যে বরফ থেকে যখন জল হবে তার আয়তনটা শতকরা কত হ্রাস পাবে। ঠিক আছে, চলো আগে অঙ্কটা একটু ভালো করে বুঝে নি রাপে, দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে প্রথমে ধরো জলের আয়তনটা ছিল 100 ঘন একক। প্রথমে আমরা ধরছি জলের আয়তন ছিল 100 ঘন একক। দেখো যেহেতু আয়তন বলেছে ওই জন্য ঘন কথাটা থাকবে এখানে। যেমন তোমরা কি করেছো, ক্ষেত্রফল যখন থাকে তখন বর্গ কথাটা থাকে, সেরকম আয়তন মানে ঘন কথাটা থাকবে। আর এখানে কোনো কিছু বলে দেওয়া নেই, গ্রাম বা কেজি, ওই জন্য আমরা ধরেছি একক। তাহলে জলের আয়তন প্রথমে ছিল 100 ঘন একক। এরপর কি হয়েছে, জলটা জমে বরফে পরিণত হচ্ছে। ঠিক আছে, তখন আয়তন 10% বৃদ্ধি পায়। মানে কত হবে? 100 ছিল, তার 10%, মানে 110 ঘন একক। এইটা হচ্ছে জল, এইটা হয়ে গেছে বরফ। জল ছিল 100 ঘন একক, জল থেকে যখন বরফ হচ্ছে তখন 110 ঘন একক হয়ে গেছে। আমাদের চাইছে কি? আমাদের চাইছে এই যে বরফ, এই বরফটা যখন জলে পরিণত হবে আবার, তখন আয়তনটা শতকরা কত হ্রাস পাবে, মানে কত কমবে,
সেইটা আমাদের চাইছে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে ঘুরিয়ে লিখব 110 ঘন একক বরফের আয়তন, যখন সেটা জলে পরিণত হচ্ছে তার আয়তন হচ্ছে 100 ঘন একক। একে কত বার করো আর 100তে কত বার করো। ঠিক আছে, ঠিক আগের অঙ্কটার মতো। আগের অঙ্কটায় যেটা আমাদের বলেছিল যে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে, তাহলে যেটা আমরা বার করেছিলাম শেষে কি হবে, এই যে 100 থেকে সেটা বাদ দিয়ে দাও, তাহলে আমাদের উত্তর চলে আসবে। সেই একই জিনিস 100তে আমরা দেখব কত হচ্ছে, যেটা পাবো এবারে বলেছে কি যে শতকরা কত কমাতে হবে, ওই জন্য 100 থেকে এটা বাদ, তাহলেই উত্তর চলে আসবে। যেমন সেখানে আমরা কি করেছিলাম, সেই যে 90 গ্রাম আমরা ধরেছিলাম, দিয়ে 100 মাইনাস 90 আমি দেখিয়েছিলাম, সেই একই জিনিস আমরা এখানে করব। বুঝতে পেরেছো? চলো, যা আমি দেখেছি এই জিনিসটাই আমরা দেখে দেখে লিখব। তাহলে প্রথমে তুমি ধরে নাও, ধরি জলের আয়তন 100 ঘন একক, এটা হচ্ছে জল। এরপর এই জলটা যখন তুমি ফ্রিজে রেখে দেবে তার আয়তন বেড়ে যাবে, যখন বরফে পরিণত হবে কত বাড়বে, বইতে বলেছে 10% বৃদ্ধি পায়। তাহলে লিখে দাও, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। ঠিক আছে, আয়তন 10% বৃদ্ধি পায় মানে কত হবে, 110 ঘন একক হবে। তাহলে আমরা ঘুরিয়ে লিখব, বরফের আয়তন 110 ঘন একক, তখন জলের আয়তন 100 ঘন একক। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি, বরফের আয়তন 110 ঘন একক হলে জলের আয়তন কত হবে, 100 ঘন একক। ঠিক আছে, বরফের আয়তন 110 ঘন একক হলে জলের আয়তন হবে 100 ঘন একক। তাহলে বরফের আয়তন 1 ঘন একক হলে জলের আয়তন কত হবে, 100/110 ঘন একক। ওই কি নিয়ম, বরফের আয়তনটা যদি 100 হয় তখন জলের আয়তন কত হবে, 100/110 গুণিত 100, যা হবে এত ঘন একক। তাহলে এইটাকে কাটাকুটি করে দেখো কত আসে। তাহলে এখানে শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, আর কিছু কাটবে নি, একের গায়ে 3টা শূন্য, আর নিচে হবে 11, এত ঘন একক। তাহলে এই যে এইটা আমরা পেয়েছি, তাহলে শতকরা কত কমবে বা কত হ্রাস পাবে, 100 মাইনাস এটা করে দাও। তাহলে অতএব উত্তরটা শেষে তুমি লিখে দাও। তাহলে এখানটায় লিখবে, বরফ গলে জল হলে আয়তন হ্রাস পাবে। তাহলে এখানে দেখো, যদি শতকরা লিখো তাহলে এখানে আর পার্সেন্টেজের চিহ্নটা দেওয়ার দরকার নাই, যদি এখানে শতকরা না লিখো তাহলে এখানে পার্সেন্টেজের চিহ্নটা দিবে। আমি কি লিখেছি, বরফ গলে জল হলে আয়তন, আমি লিখে দিচ্ছি শতকরা হ্রাস পাবে 100 মাইনাস এইটা 1000, তার নিচে 11, যা হবে ঠিক আগের অঙ্কটার মতো। দেখো 11 লসাগু, 11-র সঙ্গে 100 গুণ করো, 11 একে 11, দুটা শূন্য, মাইনাস 1000। ঠিক আছে, তাহলে 1100 থেকে 1000 বাদ দাও, কত আসবে বলো, নিশ্চয়ই 100 আসবে, নিচে আছে 11, এটাকে পূর্ণ করে দেখো কত আসে, 9 11 99,
99 থেকে 100 1, তাহলে 9 পূর্ণ 1-এর 11, 9 পূর্ণ 1-এর 11, এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, শতকরা এখানে না লিখলে এখানে পার্সেন্টেজের চিহ্নটা দিয়ে দিয়ে যেতে, এত পার্সেন্ট হয়ে যেত। তাহলে অঙ্কটা ভালো করে দেখে নাও, খুব ভালো একটা অঙ্ক। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 14 দাগের অঙ্কে। 14টা বলেছে উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপল বাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে, তার হিসাবটা আমাদের চাইছে। ঠিক আছে, কি বলেছে ভালো করে বুঝবে। আগে 1200 টাকা খরচ করত, দিয়ে সে পেত কত? 3000 টাকা। 3000 টাকার ধান বিক্রি টিক্রি করে সে পেত। তাহলে 1200 টাকা খরচ করে 3000 টাকা পাচ্ছে, মানে তার হাতে কত থাকবে, সে আয় কত করবে? 3000 থেকে 1200 টাকা বাদ দিয়ে দাও, মানে 1800 টাকা তার আয় হবে। এইটা খরচ করেছে, এটা পাচ্ছে, তাহলে আয় কত হয়েছে? এইটা মাইনাস এইটা। এরপর যেটা আমাদের বলেছে, বলেছে চাষের খরচ 40% বেড়েছে। আগে যেটা খরচ করত তার 40% কত হচ্ছে আমরা দেখব। আর ধানের ফলনটাও 55% বৃদ্ধি হয়েছে। তাহলে ধানের যে ফলন, এই যে 3000 টাকার ধান বিক্রি করেছে, তার 55% বৃদ্ধি হয়েছে। কত বৃদ্ধি হয়েছে সেটা আমরা দেখব। দিয়ে তখন আয় কত হতো সেটা আমাদের বার করতে হবে। আগে আয় আর এখনের আয় দুটার আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে আয়টা বাড়বে না কমবে সেটা আমরা ওখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, চলো ব্যাপারটা আমি আরেকটু ভালো করে বলে দিই, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তোমার যে জমি আছে, ধরো তোমার কিছু জমি আছে, সেই জমিতে তুমি চাষ করছো। জমিতে আমি ধরে নিচ্ছি তুমি 100 টাকা খরচ করেছো। ঠিক আছে, বেশি খরচ করনি, 100 টাকা খরচ করেছো। দিয়ে তোমার জমিতে ফসল হয়েছে, বিক্রি করেছো। বিক্রি করায় তুমি পেয়েছো ধরো 600 টাকা, বিক্রি করে 600 টাকা পেয়েছো। তাহলে খরচ করেছো কত? 100 টাকা জমির পিছনে খরচ করেছো, তুমি সেখান থেকে পেয়েছো 600 টাকা। তাহলে তোমার এখান থেকে আয় কত হয়েছে, মানে ধরো লাভ কত হয়েছে তোমার? 600 থেকে 100 বাদ দাও, তোমার লাভ হয়েছে 500 টাকা। ঠিক আছে, এটি হচ্ছে আয়। এরপর তুমি চাইছো একটু বেশি খরচ করে আমি ফলনটাকে একটু বেশি করব, তাহলে আয় কত হবে সেটা আমাদের দেখতে হবে। বলেছে এখানে খরচটা 40% বেড়েছে। তাহলে খরচ 40% বেড়েছে মানে নিশ্চয়ই 140%, 140 টাকা হয়েছে খরচ। আর ধানের যে ফলন সেইটা বলেছে 55% বৃদ্ধি পেয়েছে। তাহলে এইটার 55% বৃদ্ধি পাবে। তাহলে কত হবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। 600 গুণিত 95/100, কাটাকুটি করো, যা হবে 5 ছক 30 শূন্য, হাতে থাকবে 3, 5 ছক 30 আর 3 33। তাহলে এইটা আসবে, মানে আগে 600 টাকা খরচ হতো, এখন হবে 600 প্লাস 330, মানে 930 টাকা এখন তোমার খরচ হচ্ছে। বুঝতে পেরেছো এটা? তাহলে ক্যালকুলেশনটা আমরা ওখানে করব। আপাতত একটা উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি। 40% তুমি খরচ বাড়িয়েছো, মানে এখন হচ্ছে তোমার 140 টাকা খরচ চাষের জমিতে। তুমি ফসল বিক্রি করে পাচ্ছ 930 টাকা। তাহলে 930 টাকা পাচ্ছ, তোমার খরচ হয়েছে 140 টাকা। তাহলে তোমার হাতে কত থাকবে? এইটা থেকে এটা বাদ দিয়ে দাও, কত পাচ্ছ দেখো। 0, 4 আছে 13 হবে, 9, 1 1 2, 2 আছে 9 হবে 7, মানে 790 টাকা তোমার আয় হয়েছে। আমাদের যেটা চাইছে, বলছে উৎপল বাবুর আয় কত পরিমাণ বাড়বে না কমবে। দেখো, আগে ছিল 500 টাকা, এখন হয়েছে 790 টাকা। কত বেড়েছে? এইটা মাইনাস এইটা করে দেবো, যা হবে সেইটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছো?
আগে আমরা আয়টা কত হচ্ছে সেটা বার করব, দিয়ে পরে আয়টা কত হচ্ছে সেটা বার করব। শেষে আমরা আয় বাড়ছে না কমছে সেটা দেখলেই বুঝতে পারবো। কত বেড়েছে বা কত কমেছে আমাদের বিয়োগ করতে হবে, তবেই তো আমরা বুঝতে পারবো যে আয়টা আমাদের কত বেড়েছে বা কত কমেছে। ঠিক আছে, চলো এই ক্যালকুলেশনটা আমাদের ওখানে করতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখবো? প্রথমে তুমি লিখে দাও আগে উৎপল বাবুর আয় ছিল। তাহলে আগে বা পূর্বে লিখতে পারো, উৎপল বাবুর আয় ছিল, কি করব, 3000 মাইনাস 1200। কোথায় পেলাম? দেখো 1200 টাকা খরচ করেছিল, 3000 টাকা পেয়েছে ওই ফসলটা বিক্রি আরে করে। তাহলে 3000 থেকে 1200 বাদ দিয়ে দাও, যা হবে এত টাকা। কত হবে? 3000 থেকে 1200 বাদ দিয়ে দাও, পেয়ে যাবে তুমি 1800 টাকা। ঠিক আছে, এইটা আমাদের পরে কাজে লাগবে। এই যে যেটা আমরা এখানে 500 করেছিলাম সেইটা এখানে এসেছে 1800 টাকা। এরপর খরচ 40% বেড়েছে। তাহলে আমরা লিখব খরচ মানে চাষের খরচ 40% বৃদ্ধি। তাহলে অতএব 1200 গুণিত 40/100, যা হবে দুটা শূন্য কেটে দাও, কত হচ্ছে 4 12 48 আর একটা শূন্য, এত টাকা। তাহলে আগে খরচ হতো 1200 টাকা, এখন খরচ হবে কত? 1200 আর তার সঙ্গে 480 যোগ করে দাও। এই যে 1200-র 40% মানে 480 টাকা। তাহলে এখন চাষে খরচ 1200 তার সঙ্গে 480 যোগ করো, তাহলে যা হবে এত টাকা। তাহলে 1200-র সঙ্গে 480 মানে 12 আর 4 1680 টাকা। ঠিক আছে, এইটি হচ্ছে এখন খরচ। খরচের কাজ আমাদের শেষ। এরপর যেটা বলেছে ফলনটা 55% বৃদ্ধি পেয়েছে। দেখো আগে 3000 টাকার ফলন পেতেন, তাহলে তার 55% কত হয়েছে সেটা আমরা বার করব। তাহলে ফলন 55% বৃদ্ধি, তাহলে অতএব 3000 গুণিত 55/100, দুটা শূন্য কেটে দাও, কত হচ্ছে দেখো 3-এর সঙ্গে 55 গুণ করে একটা শূন্য বসিয়ে দাও। 3 5-এ 15-র 5, হাতে থাকবে 1, 3 5-এ 15 আর হাতের 1 16 আর একটা শূন্য। ঠিক আছে, 3000 টাকার 55% মানে 1650 টাকা। তাহলে এটার সঙ্গে এটা যোগ করো। তাহলে অতএব এখন ফলন কত হবে? 3000 তার সঙ্গে যোগ করো 1650, এত টাকা। কত হচ্ছে দেখো 3000-এর সঙ্গে 1650 যোগ করলে 3000 আর 1000 4650, 4650 টাকা। তাহলে খরচ হয়েছে কোনটা? তাহলে খরচ হয়েছে এইটা, আর সে পাচ্ছে কোনটা? এইটা। তাহলে কতটা আয় হয়েছে বিয়োগ করে দাও। যখন সবকিছু বেড়েছে মানে চাষের খরচ বেড়েছে, তার ফলন বেড়েছে, তাহলে এই টাকাটা খরচ করে সে এই টাকাটা পাচ্ছে, মানে তার হাতে কত থাকবে? আর এইটা মাইনাস এইটা। তাহলে এখন আয় কি করব? এইটা মাইনাস এইটা, 4 6 5 0 মাইনাস 1680, কত হচ্ছে বলো? তাহলে তুমি সাইডে লিখে বিয়োগ করতে পারো অথবা পাশাপাশি করো, 0 0 মিলে গেল। 8 আছে 15 হবে,
8 7 15 হয়, হাতে থাকবে 1, 6 1 7, 7 আছে 16 হবে, তাহলে 7 পর থেকে 16 গুণ 9, হাতে থাকবে 1, 1 1 2, 2 আছে 4 2, তাহলে এত টাকা 2970 টাকা, এইটি এখন আয়। ঠিক আছে, তাহলে উৎপল বাবু আগে আয় করতো এই যে 1800 টাকা, এখন আয় করছে 2970 টাকা, তাহলে আয় নিশ্চয়ই বেড়েছে। কত বেড়েছে কি করে বুঝবো? বিয়োগ করতে হবে, তাহলে তার জন্য তোমাকে এখানে লিখতে হবে অতএব উৎপল বাবুর আয় বৃদ্ধি পেয়েছে কি করব? 2970 মাইনাস 1800, যা হবে এত টাকা। তাহলে বিয়োগ করে দেখো কত আসছে, 0 0 মিলে গেল, এই 0 এখানে আছে 7 নেমে গেল, 8 আছে 9 হবে 1, 1 আছে 2 হবে 1, এত টাকা। বুঝতে পেরেছো? তাহলে উৎপল বাবুর আয় বৃদ্ধি হয়েছে কত টাকা? 1170 টাকা। এইটি হয়ে যাবে আমাদের উত্তর। বলো অঙ্কটা কি আছে একটু ভালো করে বুঝে নাও। প্রথমে আমি যেটা বলেছিলাম ভালো করে মন দিয়ে বুঝো, দিয়ে অঙ্কটা দেখো, খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, নিজে মনে মনে ভাবো যে আগে আমার আয় কত ছিল, যখন 40% বেড়েছে, 55% বৃদ্ধি পেয়েছে ফলনটা, তখন আয়টা কত। তাহলে উৎপল বাবুর আয় কত বৃদ্ধি পেয়েছে আগের থেকে এখনের যে আয়, সেই দুটা দেখলেই তুমি বুঝতে পারবে। দুটার বিয়োগ করে দাও, তাহলেই আয়টা কত বেড়েছে সেটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 15 দাগের অঙ্ক। দেখো 15 দাগের যে অঙ্কটা বলেছে এটা হচ্ছে একটা ভোটের অঙ্ক। বলেছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, মানে 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে। ঠিক আছে, 80% মানে 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে, এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাহলে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে মোট ভোটার 100 জন। ধরো কোন একটা বিধানসভায় আমরা ধরছি সেখানে 100 জন লোক আছে, মানে 100 জন ভোট দেয়। এরপর সেখানে 80% লোক ভোট দিয়েছে, মানে 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে। আবার যে জিতেছে সে বলেছে প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাহলে 80-র 65% কত সেটা আমরা বার করব, যা হবে সেটাই আমাদের উত্তর। ঠিক আছে, যেহেতু আমরা 100 ধরছি, শতকরা কত ভোট পেয়েছেন মানে কি 100-র মধ্যে কত পেয়েছে, তাহলে সেটাই আমাদের উত্তর চলে আসবে। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমেই তুমি কি লিখবে, যে মোট ভোটার 100 জন, সেটা আমরা প্রথমেই ধরে নিচ্ছি। ধরি মোট ভোটার 100 জন। ঠিক আছে, এরপর মোট ভোটারদের বলেছে 80% ভোট দিয়েছেন। তাহলে ভোট 80%, মানে কতজন? 80 জন। বুঝতে পেরেছো? 100-র 80% মানে এই যে 100 গুণিত 80/100, কেটে দাও, ঠিক 80 চলে আসবে। মানে 100 যখন তুমি ধরবে তার 80%ই বলুক আর 20%ই বলুক, তাহলে সেটাই হবে। 100-র 20% মানে কত? 20। 100-র 40% মানে 40। ওই জন্য 100-র 80% মানে 80 জন। এরপর যে জিতেছে বলেছে 65% ভোট পেয়ে সে জিতে গেছে, মানে নির্বাচিত হয়ে গেছে। তাহলে সে কত ভোট পেয়েছে সেটা আমাদের বার করতে হবে আগে। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে বলেছে প্রদত্ত ভোটের 65%। তাহলে প্রদত্ত ভোট মানে কোনটা? যেটা ভোট দিয়েছে
80 জন ভোট দিয়েছে, তাহলে 80 গুণিত 65/100। বুঝতে পেরেছো? 65% ভোট পেয়েছে, তার মানে কি 80 জন ভোট দিয়েছে, তার উপর 65%, ওই জন্য 80 গুণিত 65/100। কাটাকুটি করো, শূন্যর সঙ্গে শূন্য কাটো, 2 4 8, 2 5 10, 5 13 65। তাহলে 4 13 কত? 52। ঠিক আছে, তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 52টি। আমাদের চাইছে যে মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। তাহলে মোট ভোট ছিল দেখো 100 জন, তার উপর 52টা সে পেয়েছে, মানে কি 52% ভোট পেয়েছে। তাহলে উত্তরটা লিখে দাও। অতএব মোট ভোটের, তুমি এইভাবে লিখতে পারো 52% ভোট পেয়েছেন। তাহলে এইটাই হবে আমাদের উত্তর। আর তুমি এখানে যদি পার্সেন্টেজ চিহ্নটা না দাও, তাহলে লিখবে মোট ভোটের শতকরা ভোট পেয়েছেন 52। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আজকে 15 দাগ পর্যন্ত থাক, আমরা পরের পার্টে 16 দাগ থেকে 20 দাগ পর্যন্ত অঙ্কগুলো করব। আর ক্লাসটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো। ঠিক আছে, আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।